করবেন কোন কোন জিনিসগুলো কাস্টমস আইন অনুযায়ী কি ইম্পোর্ট করা বা এক্সপোর্ট করা নিষিদ্ধ সেই লিস্ট এখানে দেওয়া আছে। এ থেকে কে পর্যন্ত এইটুকু আপনাদেরকে পড়তে হবে। এরপর আপনাদের ম্যানুয়ালে দেখবেন যে আছে ইম্পোর্ট পলিসি, আমদানি নীতি। আমদানি নীতি কি আছে? ইম্পোর্ট পলিসি স্যার। হ্যাঁ, বাংলায় বলে আমদানি নীতি। এই আমদানি নীতির কিছু ডেফিনিশন শিখতে হবে। তার মধ্যে প্রথম ডেফিনিশনটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে এন্ট্রাপোর্ট ট্রেড, বাংলায় অন্ট্রাপো বাণিজ্য বলে। কি বলে? বাংলায় বলে অন্ট্রাপো বাণিজ্য। অনট্রাফো বাণিজ্য স্যার। হ্যাঁ, অন্ট্রাপো বাণিজ্য কোনটাকে বলে? যেটা আপনি ইম্পোর্ট করছেন বাংলাদেশের মধ্যে কনজাম্পশন করার জন্য না, বাংলাদেশের ইম্পোর্ট করবেন এবং পোর্ট থেকে সেটা আবার কি করবেন, এক্সপোর্ট করে দিবেন। যেমন আপনি ইম্পোর্ট করে চিটাং পোর্টে আনছেন, সেখান থেকে মায়ানমারে পাঠাই দিচ্ছেন, তাহলে সেটা কি হবে? অন্ট্রাপো বাণিজ্য। ঠিক আছে? জি স্যার, জি স্যার। এটা বাংলাদেশের ভিতরে কনজাম্পশনের জন্য ইম্পোর্টটা করেন নাই। ক্লিয়ার? জি স্যার। আবার এটা এমন হইতে পারে যে আপনি চিটাং পোর্ট দিয়ে ইম্পোর্ট করছেন, বেনাপোল দিয়ে অথবা ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আপনি কি করলেন, আবার এক্সপোর্ট করে দিলাম স্যার। ইন্ডিয়াতে এক্সপোর্ট করে দিলেন। এই ধরনের ইম্পোর্টকে বলে অন্ট্রাপো বাণিজ্য। এই ধরনের বাণিজ্যকে কি বলে? অনট্রাফো স্যার, অনট্রাফো। অন্ট্রাপো বাণিজ্য বাংলায়। হ্যাঁ, এছাড়া আপনাদের শিখতে হবে এইচএস কোড, ডেফিনিশন, ইনকোটার্মস। ইনকোটার্মস আমরা যখন ভ্যাটের সেকেন্ড ক্লাসে পড়েছি সেখানে শিখেছিলাম। ইনকোটার্মস মানে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, রাইট? জি স্যার। এই যেখানে যে ডেফিনিশন গুলো পড়তে হবে সেগুলো আমরা এখানে কালার করে দিয়েছি। এই ডেফিনিশন গুলো আপনাদের পড়তে হবে এবং এই ডেফিনিশন গুলা আপনাদের এখানে আমরা আনসার গুলো এই যেখানে রেডি করে দিয়েছি। ঠিক আছে? এই দেখেন, অন্ট্রাপো বাণিজ্য আপনি ইম্পোর্ট করবেন অন্য কোনো কান্ট্রিতে এক্সপোর্ট করার উদ্দেশ্যে। ঠিক আছে? জি স্যার। পোর্ট থেকে সরাসরি এক্সপোর্ট করে দিবেন এবং সেই ক্ষেত্রে আপনার ওই যেই গুডসটা আপনি ইম্পোর্ট করেছেন সেটার কোনো কোয়ালিটি, কোয়ান্টিটি বা শেপ, তিনটার কোনো কিছুই পরিবর্তন না করেই আপনি সেটা কি করবেন, এক্সপোর্ট করে দিবেন। আমরা যেভাবে ইম্পোর্ট করে আনছেন এইভাবে আপনি কি করবেন, এক্সপোর্ট স্যার, এক্সপোর্ট এক্সপোর্ট করে করে দিব দিবেন। স্যার। স্যার এক্সকিউজ এটাকে মি স্যার। জি, স্যার এক্সকিউজ মি স্যার, এই ফোর্ট থেকেই স্যার আবার এটাকে এক্সপোর্ট করতে হবে, এটা কি কোনো আইনানুগ শর্ত স্যার? এই যে দেখেন এখানে কি বলা আছে, মিনস জি স্যার। ট্রেড ইন হুইচ ইম্পোর্টেড গুডস আর এক্সপোর্টেড টু থার্ড কান্ট্রি। কোন কান্ট্রি? থার্ড কান্ট্রি, তৃতীয় কোনো দেশে আপনি পাঠাবেন। জি এক স্যার। দেশ থেকে আনছেন, বাংলাদেশে আনছেন, তাহলে দুইটা কান্ট্রি হলো, তৃতীয় কোনো দেশে আপনি পাঠাবেন। এবং জি স্যার। সেটা কি উইদাউট এনি চেঞ্জ ইন কোয়ান্টিটি, কোয়ান্টিটি শেপ, হুইচ জি শেল স্যার। নট বি, এই দেখেন, হুইচ শেল নট বি ব্রট জি স্যার। আউটসাইড দ্য পোর্ট লিমিট। পোর্ট লিমিটের বাইরে আনা যাবে না। না। কথা জি বুঝতে স্যার। জি পেরেছেন? স্যার। জি স্যার। আনা যাবে না, নর্মাল কথা হচ্ছে আনা যাবে না। জি স্যার। এখন আপনার কথা হলো, যদি চিটাং পোর্ট দিয়ে আনি আর আমি যদি বেনাপোল দিয়ে এক্সপোর্ট করি, তাহলে চিটাং পোর্ট থেকে বেনাপোল পর্যন্ত আনতে গেলে পোর্টের বাইরে আসবে না? জি স্যার। সেটা পোর্টের তো বাইরে বলছে আসবে, যেমন বাট এটা তো স্যার অন পোর্টেই থাকলো স্যার। থাকলো, কিন্তু পোর্টের বাইরে তো আসছে। জি স্যার। এখন প্রথমে তো বলছে পোর্টের বাইরে যাবে না, রাইট? জি স্যার। এখন বলছে, ঠিক। তারপর বলছে বাট মে বি ট্রান্সপোর্টেড, মে বি ট্রান্সপোর্টেড ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান পোর্ট টু অ্যানাদার পোর্ট, এক পোর্ট থেকে আরেক পোর্টে নেওয়া যাবে। নেওয়া যাবে। জি এবং স্যার। সেই নেওয়া যাবে কি ইচ্ছাকৃত আপনি মন চাইছে নিবেন তা না। এটার জন্য এক পোর্ট থেকে আরেক পোর্টে নিতে গেলে কমার্স মিনিস্ট্রির পারমিশন নিয়ে নিতে হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার, ডকুমেন্টারি অ্যাকশন গুলো স্যার হয়ে যাইতে হবে। হ্যাঁ, তাহলে কমার্স মিনিস্ট্রির পারমিশন নিয়ে আপনি এক পোর্ট থেকে আরেক পোর্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। এই যে অন্টাপো বাণিজ্য, এইটা পরীক্ষা আসে এবং এটার ক্ষেত্রে বলছে যে কমপক্ষে 5% ভ্যালু এডিশন করতে হবে। কত পার্সেন্ট ভ্যালু এডিশন করতে হবে? 5% ভ্যালু স্যার। কমপক্ষে 5%। এই কটা 5%। জিনিস মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। অন্টাপো ট্রেডের ক্ষেত্রে মিনিমাম কত পার্সেন্ট ভ্যালু এডিশন হইতে হবে? অন্টাপো বাণিজ্যের ক্ষেত্রে পোর্টের বাইরে যাওয়া যাবে কিনা? আপনি যদি সরাসরি বলেন যে যাবে না, তাহলে আনসার সঠিক হবে না। সেক্ষেত্রে হচ্ছে নর্মালি যাবে না, তবে এক পোর্ট থেকে আরেক পোর্টে গেলে কমার্স মিনিস্ট্রির মাধ্যমে পারমিশন নিয়ে নেওয়া যাবে, রাইট? মিনিস্ট্রি অফ কমার্সের পারমিশন লাগবে স্যার। এরপর যদি বলে যে কোয়ালিটি বা কোয়ান্টিটি যদি বা শেপ চেঞ্জ হয়, তাহলে সেটা কি অন্টাপো বাণিজ্য হবে কিনা? তাহলে সেটা না স্যার, অন্টাপো হবে না। বাণিজ্য হবে না। হবে না স্যার। ক্লিয়ার? জি ওইটা স্যার। হচ্ছে, এটা কন্ডিশন স্যার। এটা হলো রি এক্সপোর্ট, কি পুনরায় রপ্তানি। সেটা কি হবে? জি স্যার, পুনরায় রপ্তানি স্যার। রি এক্সপোর্ট। হ্যাঁ, যেমন আপনি আনছেন যেভাবে সেভাবে এক্সপোর্ট করে, সেটাকে আবার কিছু কাজকর্ম করে এটাকে কোয়ালিটি বা কোয়ান্টিটি চেঞ্জ করে, শেপ চেঞ্জ করে এটার ফিনিশ গুড পাঠাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি হয়েছে, এখানে আকার আকৃতি এবং শেপ চেঞ্জ হয়েছে, রাইট? জি স্যার।
সেগুলোর ক্ষেত্রে। তারপর ইম্পোর্ট ভ্যালুর ক্ষেত্রে বলছে যে এটা কি ভ্যালু হবে, ইম্পোর্ট ভ্যালুর ক্ষেত্রে অলওয়েজ সিএফআর হবে, কস্ট এন্ড ফ্রেট হবে, কি হবে, কস্ট এন্ড ফ্রেট স্যার, ফ্রেট হবে। সিএফ। এর এরপরে ইনকোটার্মস বলতে কি বোঝায়, ইনকোটার্মস কে পাবলিশ করে, এগুলো পরীক্ষা আসতে পারে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইনকোটার্মস কি করে, পাবলিশ করে। তারপরে এখানে হচ্ছে এইচএস কোড কি এবং এইচএস কোডের মিনিমাম কয়টা ডিজিট থাকে, এগুলা আসতে পারে। এর হচ্ছে এইচএস কোড কোথায় পাওয়া যায়, এইচএস কোড হচ্ছে কাস্টমস অ্যাক্টের ফার্স্ট শিডিউলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, কাস্টম সেক্টর ফার্স্ট শিডিউল স্যার। ফার্স্ট শিডিউলে পাওয়া যায়। এরপর পরীক্ষা আসতে পারে যে অ্যাডহক ইন্ডাস্ট্রিয়াল আইআরসি বলতে কি বোঝায়। অ্যাডহক, যেমন আপনার যদি ইম্পোর্ট লাইসেন্স থাকে, তাহলে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, রাইট, সেটার এগেইনস্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন। এখন আপনাকে আইআরসি ইস্যু করার আগে টেম্পোরারি যদি কোনো পারমিশন দিয়ে থাকে, তাহলে সেটাকে বলে কি, অ্যাডহক। অ্যাডহক। আর অ্যাডহক কাদেরকে দেয়, যারা কমার্শিয়াল ইম্পোর্টার না, যারা ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রির জন্য নতুন ইন্ডাস্ট্রি, হয়তো সে তার ইন্ডাস্ট্রি এখনো ঠিক মতো চালু হয় নাই, মনে করেন তার হয়তো ইন্ডাস্ট্রির জন্য মেশিনারি কিনবে, হ্যাঁ, জি স্যার। তাহলে শুরুর দিকে, তাহলে তখন তাকে আইআরসি টা কি দিবে, অ্যাডহক আইআরসি দিবে, কি দিবে, অ্যাডহক আইআরসি স্যার। অ্যাডহক আইআরসি দিবে। আইআরসি, হ্যাঁ, ইম্পোর্ট রেজিস্ট্রেশন ইম্পোর্ট সার্টিফিকেট। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রাইট। জি স্যার। তারপরে আপনার আসতে পারে যে প্যারেন্ট অথরিটি কার, প্যারেন্টাল অথরিটি, পোষ্য, প্যারেন্টাল অথরিটি হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হলো পোষ্য, এটাকে কি বলে, অথরিটি। সেটা হলো যেমন যদি যারা ফার্মাসিউটিক্যাল বিজনেস করে, তাদের জন্য তারা কোন মিনিস্ট্রির আন্ডারে, যারা মিনিস্ট্রি ওষুধ অফ তৈরি হেলথ করে, স্যার, মিনিস্ট্রি অফ হেলথ। হেলথ, রাইট। তাহলে তারা ওই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে, তাহলে তাদের জন্য প্যারেন্টাল অথরিটি হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এই যে দেখেন, রি এক্সপোর্ট পরীক্ষা আসতে পারে, রি এক্সপোর্ট, রি এক্সপোর্ট স্যার, রি এক্সপোর্ট। যেমন এটা কি হবে, এটা আপনি ইম্পোর্ট করছেন, আবার সেটার কোয়ালিটি এবং শেপ চেঞ্জ করছেন, কি করছেন, কোয়ালিটি এবং কোয়ালিটি শেপ যা চেঞ্জ করছি স্যার। চেঞ্জ করছেন, এবং সেক্ষেত্রে ভ্যালু এডিশন কত হইতে হবে, মিনিমাম 5% স্যার। নো 10%। ও তাহলে আচ্ছা স্যার, আমি স্যার আগে থেকে বলে আছি স্যার। হ্যাঁ, অন টপ অফ বাণিজ্যের ক্ষেত্রে হলো 5% কমপক্ষে, আর জি রি স্যার। এক্সপোর্টের ক্ষেত্রে মিনিমাম 10% হইতে হবে, ক্লিয়ার। 10%, জি স্যার। এগুলো পরীক্ষা আসবে। তারপর যে এখানে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার বলতে কাদেরকে বোঝায়, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে। এই জায়গাটায় এই যে সেকশন, এই যে রুল 3, ইম্পোর্ট আমদানি নীতির রুল 3-তে বিধি 3-এ বলা আছে যে কোন কোন জিনিসগুলা ইম্পোর্ট করা যাবে না। এবং এই যে দেখেন এখানে বলা আছে যে ইম্পোর্ট shall হ্যালো। not be subject to conditions applicable। আর হচ্ছে কি, আনলেস আদারওয়াইজ গুডস প্রহিবিটেড ফ্রম দ্য ইম্পোর্ট। তাহলে একটা লিস্ট হচ্ছে যে কোন কিছু গুডস আপনার ইম্পোর্ট করতে পারবেন শর্ত সাপেক্ষে, কি, শর্ত সাপেক্ষে স্যার। শর্ত সাপেক্ষে। আর আরেকটা শিডিউল হচ্ছে প্রহিবিটেড, নিষিদ্ধ। তাহলে অ্যানেক্সার 1 এর অ্যাপেন্ডিক্স 1 এর পার্ট এ তে হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে আমদানি করতে পারবেন এরকম পণ্যের লিস্ট, আর পার্ট বি তে হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার, আমদানি নিষিদ্ধ আর শর্ত সাপেক্ষে আমদানি স্যার। হ্যাঁ, এই দুইটা লিস্ট কোনটা কোথায় পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে। এটা তারপর এটাতে পরীক্ষায় কিছু আইটেমের নাম দিয়ে বলতে পারে যে এই আইটেমটা নিচের কোনটি আমদানি নিষিদ্ধ পণ্য, বা নিচের কোনটি শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য, রাইট। জি এই স্যার। জিনিসগুলা পরীক্ষায় দিবে। জি স্যার। এটার জন্য আপনাদের ম্যানুয়ালে দেখবেন যে অ্যাপেন্ডিক্স যেতে দেওয়া আছে যে আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট, আর একটা কি হচ্ছে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য, এগুলো দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে পড়তে হবে। এছাড়া এখানে কিছু জেনারেল কন্ডিশন আছে যে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু কন্ডিশন মেনে ইম্পোর্ট করতে হবে। এগুলোর ভিতরে এত ডিটেলস না পড়লে হবে, এগুলো জাস্ট হেডিং গুলো মনে রাখতে হবে। পরীক্ষা দিবে যে নিচের কোনগুলা ইম্পোর্টের ক্ষেত্রে জেনারেল কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে এই যে জি। জাস্ট হেডিং গুলা, এই হেডিং জি গুলা স্যার। মনে রাখতে হবে, ঠিক আছে। জি স্যার। যে আপনার এইচএস কোড ম্যান্ডেটরি, এরপর হচ্ছে আপনার নো অবজেকশন,
রাইট অফ রিফিউজাল লাগবে যদি পাবলিক সেক্টরে হয়, তার মানে গভর্নমেন্ট যদি ইম্পোর্ট করে তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান যদি ইম্পোর্ট করে সেক্ষেত্রে রাইট অফ রিফিউজাল লাগবে। কি লাগবে? তারপর জি প্রি শিপমেন্ট ইন্সপেকশন, ইম্পোর্ট এট কম্পিটিটিভ রেটস, কম্পিটিটিভ রেটে আপনাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। কারণ আপনি যদি অনেক বেশি হাই রেটে কেনেন তাহলে কি হবে? বাংলাদেশ থেকে ডলার চলে যাবে নাকি? জি স্যার। এইখানে এই হেডিং গুলো আপনাদেরকে একটু পড়লেই হবে। এরপরে আপনাদেরকে যেটা পড়তে হবে, যেমন পরীক্ষা আসতে পারে যে জি কান্ট্রি স্যার। অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন ইম্পোর্টের ক্ষেত্রে কান্ট্রি অফ অরিজিন উল্লেখ করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই। কান্ট্রি অফ অরিজিন স্যার। হ্যাঁ, কোন দেশ থেকে এটার উৎপত্তি, যে জিনিসটা আছে সেটা কোন দেশের প্রোডাক্ট। ক্লিয়ার? জি স্যার। যদি চায়না থেকে আনেন লেখা থাকবে যে কান্ট্রি অফ অরিজিন চায়না, এরকম লেখা থাকবে। ক্লিয়ার? জি স্যার। এরপর আপনি ইম্পোর্ট করার সময় আপনার টিন নাম্বার, পিন নাম্বার এগুলো এবং আপনার নাম ঠিকানা গুলা থাকতে হবে, তাই না? জি স্যার। এরপর আপনাকে পড়তে হবে যে কিছু জায়গায় আছে, সেটা হচ্ছে স্যাম্পল, ফ্রি স্যাম্পল। ফ্রি স্যাম্পল স্যাম্পল স্যার। কি পরিমাণ, কোন কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে ফ্রি স্যাম্পল কি পরিমাণ আপনি ইম্পোর্ট করতে পারেন। হ্যাঁ, এটা একটা লিস্ট আছে, সেই লিস্টটা আপনাদেরকে পড়তে হবে। এখানে নিচের দিকে লাগানো আছে, এই যে দেখা যাচ্ছে স্যার, জি স্যার। এইটা পড়তে হবে, এই ছকটা পড়তে হবে। এখান থেকে 5 রুল নাম্বার কত, বিধি কত, 12। তাহলে 12। জি ইম্পোর্ট স্যার। স্যাম্পল এবং অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়ালস এবং গিফট আইটেম, এগুলো ইম্পোর্টের ক্ষেত্রে যে নিয়ম কানুন আছে সেটা পড়তে হবে। দেখেন এখানে বলছে যারা মেডিসিন ইম্পোর্টার কি করে, যারা মেডিসিনের ব্যবসা করে জি জি বা স্যার, মেডিসিনের ব্যবসা করে। জি স্যার। যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তারা কি করবে, তারা এই স্যাম্পল হিসেবে মেডিসিন ইম্পোর্ট করতে পারবে কত ডলার পর্যন্ত? $10,000 পর্যন্ত, ইউএসডি 10,000। জি স্যার, ইউএসডি 10,000। জি স্যার। এবং এই 10,000 অ্যামাউন্টটা কি হবে? সিএফআর ভ্যালু। কি ভ্যালু? সিএফআর ভ্যালু স্যার। সিএফআর ভ্যালু। আর যদি অন্য কোনো আদার স্যাম্পলস বা অ্যাডভার্টাইজিং হয় তাহলে সেক্ষেত্রে 10,000। যদি আপনার কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট, মনে করেন আপনি বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানের ফরেন কোনো ম্যানুফ্যাকচারের বাংলাদেশে আপনি একজন ডিলার বা এজেন্ট, আপনি ডিলার বা এজেন্ট হিসেবে নিয়োগ পাইছেন, ঠিক আছে? তাহলে জি কোনো স্যার। প্রোডাক্ট বাংলাদেশে আপনার কাছে পাঠাবে, তার আগে স্যাম্পল হিসেবে আপনার কাছে এই $5,000 পর্যন্ত স্যাম্পল আইটেম পাঠাতে পারবে, ঠিক পাঠাইতে আছে? পারবে। জি স্যার। দেন জেনুইন গিফট, গিফট আইটেম যদি হয়, যেমন ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন কেউ যদি গিফট, একজন আরেকজনকে গিফটের জন্য কোনো ইয়ে পাঠায়, তাহলে সেগুলো কত ডলার পর্যন্ত গিফট আইটেম আপনি ইম্পোর্ট করতে পারবেন? 500 স্যার। $5,000। 5,000 ডলার। ওকে। এরপরে আরো আছে এদের ক্ষেত্রে, দেখেন এই যেখানে যারা ইম্পোর্ট করতেছে, যারা এক্সপোর্টার, মনে করেন আপনি এক্সপোর্ট করেন, যেমন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আপনি এক্সপোর্ট করেন, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি যদি রপ্তানি করেন তাহলে আপনার এটার জন্য কিছু স্যাম্পল অনেক সময় কি করতে হয়, মাঝে মধ্যে ইম্পোর্ট করতে হয়। স্যাম্পল আপনাকে পাঠায় না আপনার বায়ার, জি স্যার। জি স্যার। এই যে বায়ার যে স্যাম্পল পাঠাবে সেগুলোর ক্ষেত্রে বলছে এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় তাহলে কি পরিমাণ স্যাম্পল পাঠাতে পারবে সেগুলো এখানে বলা আছে, জি স্যার। বুঝছেন? এই যে বলছে যে 15 স্যাম্পলস পার ক্যাটাগরি, প্রতি ক্যাটাগরির জন্য 15টা স্যাম্পল, এবং এটার ভ্যালু কি হবে 1,500, মানে $1,500 বেশি হইতে পারবে না স্যার। হতে পারবে না। এরপর আরএমজি হইলে 2%, ফেব্রিক এর 2%, যেটুকু আপনি এক্সপোর্ট করবেন সেটার কত পার্সেন্ট, 2%। আর 2%। জি নতুন স্যার। নতুন ফ্যাক্টরি হইলে সেক্ষেত্রে এখানে তাকে যেতটুকু ক্যাপাসিটি তাকে ইয়ে করা হয়েছে, কি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেটা 2%। ক্লিয়ার? জি স্যার। আর যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড মেশিন ড্রাইভেন ফুটওয়্যার, মেশিন ফুটওয়্যার মানে কি, জুতা নাকি? জুতা। জি স্যার, জুতা জুতা হ্যাঁ, স্যার। এই জুতার ক্ষেত্রে বলছে ম্যাক্সিমাম 500 পেয়ার, 500 জোড়া কি করা যাবে, ফ্রি স্যাম্পল আনা যাবে। 500 জোড়া তো স্যার অনেক স্যার। হ্যাঁ, এটা আপনি এত অনেক মনে করতেছেন কেন? কারণ মনে করেন যদি 10টা মডেলের হয়, কয়টা মডেলের, 10টা মডেল স্যার। 10টা ডিজাইনের হয় এবং বিভিন্ন সাইজের হয়, 5 নাম্বার সাইজ, 6 নাম্বার সাইজ বাচ্চাদের সাইজ, তাহলে কালার হয়, তাহলে 500 জোড়া তো কোনো ব্যাপার না স্যার। আচ্ছা। জি স্যার, এবার স্যার বুঝে আসছে স্যার বিষয়টা।
তারপর হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ট্যানারি, যারা ওই চামড়ার ব্যবসা করে জি তারা স্যার, কি তো আমরা রপ্তানিকারক স্যার। লেদারের স্যাম্পল 300 পিস পর্যন্ত তারা কি করতে পারবে, স্যাম্পল হিসাবে আনতে পারবে স্যার। আনতে পারবে। আর অন্যান্য যারা এক্সপোর্টার আছে তাদের ক্ষেত্রে $10,000 বেশি অ্যামাউন্টের কোনো কিছু কি করতে পারবে না, স্যাম্পল হিসেবে আনতে পারবে না স্যার। আনতে পারবে না। এই স্যাম্পলের জায়গাগুলো থেকে পরীক্ষায় আসে, এই জায়গাটা আমাদেরকে করতে হবে। এছাড়া জি স্যার। বাকি যেগুলো আছে এগুলাতে এত সময় দেওয়ার দরকার নাই। নাই। এরপরে আছে মাঝখানে দেখবেন যে ফুড প্রোডাক্ট, এই যে 8 নাম্বার, এটা এখান থেকে করতে হবে। ফুড প্রোডাক্ট আছে, আর হচ্ছে আপনার মিল্ক, দুধ জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে, মিল্ক প্রোডাক্ট, এগুলা একটু পড়তে হবে, এগুলো থেকে পরীক্ষা আসে, কারণ এগুলো মানুষের জন্য। এই যে দেখেন মিল্ক প্রোডাক্ট কালার করা আছে না, জি স্যার। আপনি দেখবেন যে আমার কালারটা কোন জায়গায় যায় পড়ছে, যে জায়গায় কালার পড়ছে ওইদিকে নজর দিবেন, ঠিক আছে। জি স্যার। এই কালার করার জন্য তো আপনার এই সবগুলো পড়ে টরে এখান থেকে তারপর কালার করতে হয়েছে। জি স্যার। আপনাদের পাশাপাশি আমাকেও পরীক্ষার জন্য পড়াশোনা করতে হচ্ছে নাকি? জি স্যার। আমি স্যার পাস স্যার, ফার্স্ট ডিভিশনে পাস স্যার। আচ্ছা, এখন হলো আরেকটা হচ্ছে ফিশ, ফুড, পোল্ট্রি, এগুলোর ক্ষেত্রে ফিড অ্যানিমেল যেগুলো আছে সেগুলা ইম্পোর্ট করার কিছু কন্ডিশন আছে, এখান থেকে এত বেশি আসে না, ঠিক আছে। জি স্যার। এটা একটু পড়তে হবে যে ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ, আমরা যে বিভিন্ন ধরনের স্ক্র্যাপ আইটেম ইম্পোর্ট করি দেশ স্ক্র্যাপ আইটেম, থেকে, জি স্যার, স্ক্র্যাপ আইটেম, হ্যাঁ, জি স্যার। সেগুলোর ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা এখান থেকে পড়তে হবে। আর লাস্টে গিয়ে জাস্ট দুইটা কি আছে আমাদের, আমরা বলছিলাম না যে দুইটা লিস্ট আছে তাদের জি স্যার। ম্যানুয়ালের মধ্যে আছে, দেখেন যে আমদানিযোগ্য শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য, আরেকটা হচ্ছে কি আমদানি নিষিদ্ধ পণ্যের লিস্ট, সেটা আপনাদের ম্যানুয়ালে দেখেন দেওয়া আছে, সেটা একটু পড়তে হবে, হ্যাঁ। জি স্যার। এইটুকু হচ্ছে ইম্পোর্ট পলিসি থেকে। এখন আমরা চলে আসছি এক্সপোর্ট পলিসিতে, কিসে আসছে এক্সপোর্ট পলিসি স্যার। এক্সপোর্ট পলিসি। এটার ক্ষেত্রেও কিছু ডেফিনিশন আছে, এখানে অনেক বেশি পড়তে হবে, এখানে অল্প কিছু পড়লে হবে। এখানেও ওই অন্টার্ব বাণিজ্য এখানেও আছে কি এক্সপোর্ট পলিসি। এক্সপোর্ট পলিসি, রপ্তানি নীতি, জি স্যার। রপ্তানি নীতি। রপ্তানি নীতি স্যার। তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে যেরকম স্যাম্পল ইম্পোর্টের একটা লিমিট ছিল, এক্সপোর্টের ক্ষেত্রেও স্যাম্পলের একটা কি আছে, লিমিট আছে। নীতিমালা আছে স্যার। এই যে এটা পড়তে হবে, এই যে দেখেন স্যাম্পল এক্সপোর্ট, আছে না। জি স্যার। তাহলে কোন ধরনের ক্ষেত্রে কত ডলার এর স্যাম্পল আপনি এক্সপোর্ট করতে পারবেন, এই যে দেখেন এখানে মেডিসিনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, মেডিসিন স্যার। মেডিসিনের ক্ষেত্রে রেজিস্টার্ড এক্সপোর্টার, এন্ড এইটা কি হবে, এলসির মাধ্যমে করলে বছরে $70,000 পর্যন্ত ম্যাক্সিমাম স্যাম্পল পাঠাইতে পারবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তারপরে গুডস ইনক্লুডিং মেডিসিন আপ টু এত পার ইয়ার ইচ এক্সপোর্টার, এটা হলো কি ভ্যালু, এক্ষেত্রে এফওবি। আর ইম্পোর্টের ক্ষেত্রে সিএফআর, ইম্পোর্টের ক্ষেত্রে কি সিএফআই। এফওবি। সিএফআর। এফওবি হচ্ছে এফওবি। এক্সপোর্ট করার ক্ষেত্রে এফওবি ভ্যালু, আর ইম্পোর্ট করার ক্ষেত্রে সিএফআর ভ্যালু, কস্ট এন্ড ফ্রেট, কস্ট এন্ড জি স্যার। ফ্রেট। এই যে এখানে ফ্রেট দেখেন, অন বোর্ড, জি স্যার, এই ফ্রি যে অন বোর্ড স্যার, কার, এফওবি স্যার, ফ্রি হ্যাঁ, অন বোর্ড। ফ্রি অন বোর্ড, হ্যাঁ। জি এখানে স্যার। দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কতটুকু ম্যাক্সিমাম, লেদারের ক্ষেত্রে কতটুকু, এগুলো এখানে বলা আছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। জি স্যার। বুঝতে পারছেন, এগুলো পরীক্ষায় আসবে আসবে। স্যার। তাহলে স্যাম্পলের লিমিটটা আমরা এই যে দেখেন গিফট, গিফট হিসেবে কত ডলারের পাঠাতে পারবেন, $2,000। জি স্যার, $2000, জি স্যার। এরপর বসুর টসুর যদি কিছু পাঠান, সেগুলা যে কোনো মূল্যের বসুর, পোস্টার, লিফলেট, এগুলো পাঠাইলে যে কোনো মূল্যের আপনি কি করতে পারবেন, পাঠাইতে পারবো স্যার। পাঠাইতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি বিদেশে যাচ্ছেন, আপনার লাগেজে করে একজন ট্রাভেলার হিসেবে যতটুকু লিমিট দেওয়া আছে আপনার ওই ব্যাগেজ রুল অনুযায়ী, সেই অনুযায়ী ততটুকু আপনি নিতে পারবেন, ঠিক আছে। জি স্যার। এখানেও আপনাদের একটা লিস্ট আছে, কিসের লিস্ট, এই যে দেখেন এখানে স্যাম্পলের স্যাম্পল জন্য স্যার। স্যাম্পল এক্সপোর্ট টু দ্য ফলোইং কন্ডিশন, এই স্যাম্পল পাঠানোর ক্ষেত্রে কিছু কন্ডিশন আচ্ছা দেওয়া স্যার। আছে, এই কন্ডিশনটা করতে হবে, ঠিক আছে। জি স্যার। আবার লাস্টে যে একটা লিস্ট আছে, কিসের লিস্ট, যে কোন কোন জিনিস এক্সপোর্ট করা যাবে না এবং কোনগুলা শর্ত সাপেক্ষে এক্সপোর্ট করা যাবে, সেই লিস্টটা আপনাদেরকে দেয়া আছে স্যার। জি স্যার। দেওয়া আছে, সেটা পড়তে হবে। এইটুকু হচ্ছে এক্সপোর্ট পলিসিতে, এখানে অনেক বেশি পড়ার কিছু নাই।
ঠিক আছে? এই যে দেখেন এখানে কি লেখা আছে, এক্সপোর্ট ব্যান্ড আইটেমস, মানে যেই সব আইটেম গুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন না, না, সেগুলো এখানে বলা আছে। দেয়া ঠিক আছে। আছে, এখন চলে আসছি আমরা কোথায়, এখন চলে আসছি আমরা কাস্টমস অ্যাক্টে। কোথায় চলে আসছি? কাস্টমস এক্ট স্যার। হ্যাঁ, কাস্টমস অ্যাক্টের মধ্যেও কিছু ডেফিনেশন আছে, অনেক ডেফিনেশন আছে, সব ডেফিনেশন তো আপনি পড়ে পারবেন না। সেখান থেকে সিলেক্টিভ কিছু ডেফিনেশন আমরা এখানে কি করছি, নিয়ে আসছি স্যার। নিয়ে আসছি। তার মধ্যে যেগুলো বেশি দরকারি সেগুলো কালার করে দিচ্ছি, যেগুলো দরকারি বেশি সেগুলো কালার করে দিয়েছে, জি স্যার। কালার করে দিচ্ছি। কালার করার সংখ্যা অনেক কম, এই জি স্যার। কয়টা পড়লে হবে। গুডস বলতে কি বোঝায়, গুডস ডিক্লারেশন বলতে কি বোঝায়, পার্সন ইনচার্জ, এগুলা। আর এটার মধ্যে আপনার কাস্টমস ডিক্লারেশন এটা পড়তে হবে, এটা পরীক্ষা আসে, ঠিক আছে? কাস্টমস কোড কাস্টমস ডিক্লারেশন, জি স্যার। ডিক্লারেশন এটা পড়তে হবে। এরপরে হচ্ছে আপনার প্রোহিবিশন, এটা শুরুর দিকেও ছিল যে কোন কোন জিনিস ইম্পোর্ট করা যাবে কোন করা যাবে না, একটা কাস্টমস এর গাইডলাইন, এই যে এখানে সেটা পড়তে হবে। বাকি এখানে কালার গুলো নাই, যেগুলো কালার করা আছে যেসব সেকশন সেগুলো আপনাদের পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। আর কাস্টমস এর আরেকটা জায়গায় আপনাদেরকে পড়তে হবে, এখানে কিছু কি দেওয়া আছে, ফাইন, জরিমানা কি, জি স্যার, ফাইন, জি স্যার। হ্যাঁ এই জরিমানা অংশটা পড়তে হবে, জরিমানাটা পরীক্ষায় আসে। আসে স্যার। আর এটা আপনারা অলরেডি শিখে গেছেন, এই যে কাস্টমস ভ্যালুয়েশন, এছাড়াও যেটা 2000 আমরা যখন সেকেন্ড ডে তে কি করেছিলাম, করেছিলাম স্যার। কাস্টম কাস্টম ডিউটি অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন শিখছিলাম। সেখানে আমরা একটা শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000-এর একটা রেফারেন্স দিয়েছিলাম এবং ওই এসআরওর জি কপিটাও আপনাদেরকে শেয়ার করছিলাম, রাইট? জি স্যার। সেই জিনিসটারই কিছু সামারি অংশ এখানে দেওয়া আছে, যেটুকু আচ্ছা, কালার করা আছে একটু পড়লেই হবে, ঠিক আছে? জি স্যার। আর এইখান থেকে সামান্য একটু আসতে পারে ওইটার মধ্যে থেকে যে কাস্টমস মূল্যায়ন অনুযায়ী কয়টা মেথড আছে ভ্যালু ক্যালকুলেশন করার, কয়টা মেথড, এই যে এখানে স্যার 6টা, এই কয়টা 5টা। মেথড, এই কয়টা মেথডের নাম পরীক্ষা আসতে পারে, নিচের কোন 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 মেথডে কাস্টম ভ্যালুয়েশন করা যায়, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, মেথড অফ কাস্টমস ভ্যালুয়েশন। ক্লিয়ার? এরপর আসতে পারে যে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করার ক্ষেত্রে ফ্রেট কত পার্সেন্ট হইতে পারে, সর্বোচ্চ কত পার্সেন্ট আমরা শিখছিলাম, এফওবির সর্বোচ্চ 20%, রাইট? জি স্যার। তারপর আসতে পারে যে আপনার ইন্স্যুরেন্স কত পার্সেন্ট হইতে পারে, তারপর হচ্ছে ল্যান্ডিং চার্জ, রাইট? জি স্যার। এগুলা। আর এখানে যেটা আছে এটা অলরেডি আপনারা জানেন, এই কাস্টমস আমরা যেই ডিউটি ক্যালকুলেশন আমরা শিখছিলাম সেগুলো এখানে দিচ্ছে, যে কোনটার উপর বেসিস করে কোন ডিউটি, যেমন সিডিআরডি, সিডিআরডি আর কি এআইটি, এই তিনটে সরাসরি কিসের উপর হয়, অ্যাসেসেবল ভ্যালুর অ্যাসেসেবল উপর হয়। অ্যাসেসেবল ভ্যালুর উপরে হয় স্যার, অ্যাসেসেবল ভ্যালুর উপরে হয় স্যার। আর এসডি কি হয়, সিডিআর, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডিআরডির উপর হয়, রাইট? জি স্যার। তারপর এটি এবং ভ্যাট হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু, সিডিআরডি, এসডি সবগুলো যোগফলের উপর, তাই তো? জি স্যার। এগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। আর বাকি থাকে কি, বাকি হইলো যে আপনার কিছু জরিমানা আছে, এইখানে একটা বড় অংশ আছে, একটা সামারি আকারে পেনাল্টি গুলা, সেগুলো ফাইন পেনাল্টি, সেটা শিখতে হবে, যেটা এগুলো হচ্ছে ফাইন ফাইন পেনাল্টি। পেনাল্টি, জি স্যার। এই যে দেখা যাচ্ছে জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। 171 ফাইন পেনাল্টি, এই ফাইন পেনাল্টির পার্ট থেকে পড়তে হবে। তাহলে এখানেও অনেকগুলো, এত কিছু মনে রাখা যাবে না, যে কয়টা আপনি মনে রাখতে পারেন এগুলো একটু জাস্ট রিডিং করবেন, ঠিক আছে? জি স্যার। তো এর চেয়ে বেশি কিছু পড়তে গেলে কাস্টমস এর আপনার সময় অনেক বেশি নষ্ট হবে, কিন্তু আপনি এখান থেকে লাভবান হবেন অনেক কম, অনেক কম বলতে কি অনেক কমই, কারণ আপনার টোটাল মার্কসে আসে 5-6, আপনি এখান থেকে আর কি লাভবান হবেন, রাইট? রাইট তো স্যার, জি স্যার। সেই জন্য এটা সার্টিফিকেট লেভেলের জন্য এইটুকু, কিন্তু প্রফেশনাল লেভেলে এটা ডিটেলস পড়তে হবে, রাইট? জি স্যার। প্রফেশনাল লেভেলে এটা ডিটেলস পড়তে হবে। আমরা যেটা করব, ভ্যাটের টোটালটা যেভাবে পড়েছি আপনাদের ম্যানুয়ালে, এটা অনেক কম অংশ, আমরা এটার পুরো আইনটাই পড়াইছি এবং ডিটেলসে পড়াইছি। সো ভ্যাটের পার্টটাতে আমি আশা করি যে আপনারা 40% মার্কস আপনারা এখান থেকে, মানে 45-এর মধ্যে 40-এর মতো মার্কস অবশ্যই ক্যারি করতে পারবেন। আর পাস পারবো, করতে জি লাগে স্যার। 10 মার্ক, আর পাস করতে লাগে কত, 10 মার্ক স্যার। 10 মার্ক।
ট্যাক্সের ম্যাথ গুলা করলে তো আরো 30 70 হয়ে যায়, কত হয়ে যায়? 70 স্যার। 70। এরপরে থিওরি কয়েকটা চ্যাপ্টারের কথা বলেছি, ওগুলো পড়লে আরো 10 15, তাহলে 80 85 হয়ে যায়। কিন্তু পাস করতে তো আর 100 লাগবে না, লাগবে ট্যাক্সে স্যার? তো তাহলে এ চলে আসে। হ্যাঁ, এ তো আসেই। তা আমার স্টুডেন্টরা তো ফোন করে, আপনাদের মতো যারা ট্রেনিং নিচ্ছে, ওরা তো মেসেজ করে, রেজাল্ট দেওয়ার পর ফোন করে, স্যার আমি এ পেয়েছি, ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে এ পাচ্ছে। এটা হচ্ছে গোছায়া পড়লে, বুঝে পড়লে, রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করলে মার্কসটা এরকমই ক্যারি করা যায়। আর যদি মনে করেন যে আপনি জিজ্ঞেস করলে জি আমি পড়তেছি পড়তেছি, এরকম না। পড়তে হবে এরকম যে আপনার একটা সিলেবাস থাকবে, যে আমি এবার এই কয়টা সাবজেক্ট পরীক্ষা দিব, এই কয় মাস সময় আছে, কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বো, এবং পড়বো মানে একদম ওই চ্যাপ্টার পড়া ভালোভাবে শেষ মানে পড়বো, জি স্যার, ভালোভাবে হ্যাঁ, পড়বো ওই স্যার। চ্যাপ্টার পড়া শেষ মানে ওই চ্যাপ্টারের উপর যে কোনো সময় রাস্তায় যদি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করে আপনি আনসার করতে পারবেন, এটাকে পড়া বলে। আর ওই বই নিয়ে খালি সারাক্ষণ গেলেন আসলেন, চা কফি খাইলেন, লাইব্রেরিতে গেলেন, এটাকে লেখাপড়া বলে না। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার, ইনশাল্লাহ স্যার, এইবার স্যার এফেক্টিভ পড়া হবে স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। যার মনে করেন ডেইলি পড়ার রুটিন আছে এবং রুটিনটা কমপ্লাই করে এবং সেই অনুযায়ী রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করে, তার পাস করাটা সহজ। আর যে হি উইল মনে করেন মাস্ট হ্যাঁ জি পাস স্যার, স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, যে মনে করেন যে পড়তেছে জি স্যার পড়তেছি, এই হচ্ছে স্যার, এগুলা পাস সারা করতে জীবনে অনেক হবে না সময় স্যার। লাগবে। হবে, হয়তো সময় লাগবে, আমি তো এটা বলতে পারবো না যে হবে না, বলে যে সময় লাগবে কি, এটা বলা তো ঠিক হবে না, তাই না? জি স্যার। তবে আমি আপনাদেরকে যেটা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, যখন যেমন আমার প্রথম লেভেলটা পরীক্ষা দিলাম যখন, আমাদের সময় তো একসাথে সবগুলো সাবজেক্ট পাস করতে হইতো একটা জি লেভেল স্যার। পার করতে হলে। জি স্যার। প্রথমবার পরীক্ষা দিলাম, প্রথম লেভেলের আইটি ছাড়া বাকি সবগুলো পাস করছে, আইটিতে সি আসছে। তা আবার পরের বার পরীক্ষা দিয়ে পার করতে হয়েছে। আমাদের তো ওই সমস্যা নাই, আছে? না স্যার। নাই। পরবর্তীতে যেটা হয়েছে, আমি আপনাদের মতো ওই শুরুর দিকে পড়াশোনা যখন করছি তখন, আর ওই সময় ফার্মে পড়াশোনার কথা বলা সিনিয়রদের সাথে বা ফার্মে ম্যানেজার বা স্যারদের এখানে এটা বলার কোনো সুযোগ ছিল না। স্যাররাও পড়াশোনার ব্যাপারে কোঅপারেট করতো না, সুযোগই দিত না, উৎসাহিত করতেন না, জি স্যার। উৎসাহিত করতো না। কিন্তু এই কালের বিবর্তনে এখন অনেক চেঞ্জ আসছে, আপনাদেরকে অনেক সহযোগিতা করে। তারপরে আপনাদের মধ্যে ওই আগ্রহটা নাই, যেহেতু যেটা আমাদেরকে কষ্ট করে পাইতে হয়েছে, এটা আপনাদেরকে রেডি করে দিচ্ছে, আপনাদের ওই আগ্রহটা এখন আর নাই। জি স্যার। আমার সিএ ফাইনাল পরীক্ষার কথা বলি। আমার সিএ ফাইনাল পরীক্ষা আমি 1.5 মাসের প্রিপারেশন পরীক্ষা দিছি, এক অ্যাটেম্পটে পাস করছি। এটা কেন হয়েছে? কারণ আগের পড়াশোনা গুলোতে আমার বেসিকটা এমন ভাবে শক্তভাবে তৈরি হয়েছে যে আমার এখানে এসে সময়টা লাগে নাই, জাস্ট পরীক্ষা দিতে পাস করছি। ঠিক আছে? মাশাআল্লাহ। জি স্যার। তো আপনার বেসিকটা ওইরকম হইতে হবে, জাস্ট ওই পরীক্ষায় আপনাদের এখন বেসিক সমস্যা যেটা হয়েছে, আপনি সার্টিফিকেট লেভেল টিকমার্ক হওয়াতে আপনি ইজিলি হয়তো পার হয়ে যাচ্ছেন, আপনি জাস্ট পার হওয়ার জন্য টার্গেটটা নিছেন। কিন্তু যদি এমন হয় যে বেসিকটা হ্যাঁ স্যার আমি স্ট্রং হয়। হ্যাঁ, যদি এমন হইতো যে আমি নদী পার হওয়ার সময় আমার মূল্যবান জিনিসগুলো সাথে করে নিয়ে যাব, দামি জিনিসগুলা, যাতে ওই পারে গিয়ে যদি বিপদে পড়ি ওইগুলা তাহলে কাজে তো আর লাগাবো। কাজে লাগাইতে পারবো। এখন কি হচ্ছে, আপনি জাস্ট নদী পার হচ্ছেন খালি হাতে, কি হচ্ছেন, জি স্যার। সার্টিফিকেট লেভেল পার হচ্ছেন খালি হাতে, আপনার বেসিকটা শক্তভাবে তৈরি হচ্ছে না, যার কারণে প্রফেশনাল লেভেলে অনেক সময় লেগে যাচ্ছে। জি স্যার। জি স্যার। এটা হলো বাস্তবতা। জি স্যার। তো আপনি যদি গোছায়া পড়েন, আর গোছানোতেই আপনার সময়টা চলে যায় প্রথম দিকে, যারা গোছায়া পড়বেন তাদের দেখবেন যে পরবর্তীতে পড়তে সময়টা অনেক কম লাগবে, গোছাইতে যেটু সময় লাগবে পড়তে তার চেয়ে অনেক কম সময় লাগবে। কিন্তু আপনারা কি করেন, না গোছায় ওই একদিক থেকে পড়া শুরু করেন, যখন যে চ্যাপ্টার ভালো লাগে সেটা পড়েন, কিন্তু এটা টেকনিক্যালি এটাকে গোছায় পড়েন না। কিভাবে পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে, কিভাবে পড়লে এটার বেসিকটা মাথায় ঢুকবে, ওইভাবে আপনারা করেন না, প্ল্যান করে করেন না। কোন একটা কাজ প্ল্যান করে করলে যত ভালো রেজাল্ট আসে, আনপ্ল্যান হইতে করলে নিশ্চয়ই সেই ভালো রেজাল্ট আসবে না, তাই তো? ট্যাক্সে কিন্তু আপনার এই পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। আমাদের সময় আমি যতবার পরীক্ষা দিচ্ছি ট্যাক্সে কখনো ফেল করি নাই। এবং ট্যাক্সে আপনার আমাদের সময় খাতা ছিল মানে 16 পেজ না 20 পেজ এরকম, আমার অর্ধেক খাতা শেষ হইতো না, অর্ধেক খাতা শেষ করতে শেষ হয় পারতাম নাই না। স্যার। পরীক্ষা শেষ হয়ে যেত কিন্তু অর্ধেক খাতাও লিখে শেষ করতে পারতাম না, কারণ আমার এত কাগজ লাগতো না। ওই অর্ধেক খাতাতেই আমার
সব আনসার পাস করা হয়ে শেষ। গেছে আল্লাহর রহমতে স্যার। পাস না, সব আনসার করা শেষ, ফুল আনসার করা শেষ। কেন শেষ? কারণ হচ্ছে টু দ্য পয়েন্টে লিখতাম। এখন আপনি মনে করেন যদি এখানে এসে প্রফেশনাল লেভেলে এসে গল্প লেখা শুরু করেন, এই গল্পের না স্যার, ভ্যালু, হবে না স্যার। এই গল্পের ভ্যালু যারা এক্সামে আপনার খাতা দেখছেন তাদের কাছে আপনার এই গল্পের কোনো ভ্যালু নাই। আপনি যত বেশি লিখবেন তত আপনি যে জানেন না, বুঝেন না, বা আপনার ভুল জিনিসটাই সেখানে প্রেজেন্টেশন হবে। আপনি একদম টু দ্য পয়েন্ট আনসার করবেন। আর সার্টিফিকেট লেভেলে তো টু দ্য পয়েন্ট ছাড়া কোনো সুযোগ নেই, টিক মার্ক দেওয়া, তাই না? জি স্যার। যেটার ইম্প্যাক্টটা প্রফেশনাল লেভেলে বোঝা যায়, যে সেখানে যদি টু দ্য পয়েন্ট না দিয়ে আপনি ইনে মানে ডাইনে বামে লেখেন, কোনো মার্কস ক্যারি করেন, বরঞ্চ বিরক্ত হয়ে আপনার মার্কস দিবে না। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা চাইবো যে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, পাস করেন, ভালো কেরিয়ার গঠন করেন। আর যেই কোনো ধরনের হেল্প লাগলে কেরিয়ার গঠন বা পড়াশোনায়, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প সার্বিক করব। সহযোগিতা করবেন স্যার ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার পিএল এর জন্য কি আপনারা ট্যাক্স পড়ান না স্যার? হ্যাঁ, এটা তো খুব ভালো কোশ্চেন করছেন। পিএল এর জন্য তারা শুধু ট্যাক্স না, সব আমাদের এখানে আমরা পিএল এর জন্য যে মেইন 4টা সাবজেক্ট সেটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো এরকম সবাই ফোন করে মেসেজ দেয়, পরে যখন সার্কুলার দেয় ট্রেনিং এর ক্লাসের, তখন দেখা যায় যে পার্টিসিপেন্ট এত কম, যেটা দিয়ে আমরা ওই ট্রেনারদের ফি তো দূরের কথা, মানে জাস্ট চা চা নাস্তা করে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে পারি না। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। পার্টিসিপেন্ট কম হইলে সেক্ষেত্রে কন্টিনিউ করা সম্ভব। গত বছর আমরা এরকম 2বার অ্যাটেম্প করেছি, কিন্তু দেখা যায় পার্টিসিপেন্ট এত কম প্রফেশনাল লেভেলে, আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। পরে টাকা রিফান্ড করে দিয়েছি। আমরা কিছু আরো ব্যতিক্রম ধর্মী কিছু ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করব, যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থেকে শুরু করে এরকম ব্যতিক্রমী কিছু ট্রেনিং। এখন আমাদের ট্রেনিং যে সার্কুলার চলতেছে সেটা হচ্ছে টালি ইআরপি, অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি ইআরপি, সেটার সার্কুলার দিয়েছি আমরা, সেটার চলতেছে, সেটা আমরা আগামী শুক্রবার থেকে স্টার্ট করব, প্ল্যান আছে। এরপরে আমরা কুইক বুক, জেরো, এইসব সফটওয়্যার আমরা ট্রেনিং শুরু করব। অ্যাডভান্স এক্সেল, এগুলো আমাদের প্ল্যানে আছে, একটার পর একটা আমরা করব। হয়েছে কি, আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমার শুধু আমাদের না, বাংলাদেশের সকল লেভেলের স্টুডেন্টদের মধ্যে আগ্রহটা অনেক কম, ইন্টারেস্ট অনেক কম, তার ফোকাস না। যার কারণে তারা তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যেসব ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা দরকার সেগুলা ইন্টারমিডিয়েটের পর থেকেই শুরু করতে পারে। সেটা না করে অনার্স মাস্টার্স করে যখন চাকরির জন্য দৌড়দৌড়ি করে, তখন যেগুলো শুরু করে। একজন এইচএসসি পাস করা বা এইচএসসি তে পড়ে এমন একটা স্টুডেন্ট, আপনি যদি সে আউটসোর্সিং এর কাজ শিখে, যেমন আপনার ফ্রিল্যান্সিং এর কাজ শিখে, অনলাইনে বুককিপিং শিখে, তাহলে সে ঘরে বসেই তো তার রেগুলার ইনকামটা করতে পারে। বেতন হচ্ছে অনেক বেশি, তার বিজনেসের মতো এটা। এটা কি আমাদের দেশে এরকম লোকজনের সংখ্যা বেশি না অভাব? অভাব স্যার। অভাব। তারা ওই মা বাবা থেকে টাকা নেয়, নিয়ে চলে এই 25-30 বছর পর্যন্ত। কিন্তু বাইরের কান্ট্রি গুলোতে কি হয়, 15-16 বছরের পরে গার্ডিয়ান তার খরচ বিয়ার করে না, তারটা সে নিজে করে। তাহলে তাদের ক্যারিয়ার শুরু হয় 15-16 বছর থেকে, আমাদের ক্যারিয়ার শুরু হয় 30 বছরের পর থেকে। তাহলে এখানেই তো, বা 25 বছর পর থেকে, আমাদের এখানেই তো 15 বছর 10 বছর নাই জীবন থেকে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। যেমন আপনি যদি ইন্টারে পড়েন, অনার্সে পড়েন, তা আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ শিখেন, আপনি যদি অনলাইন বুককিপিং সার্ভিস করতে পারেন, অনলাইনে অ্যাকাউন্টিং সার্ভিস দিতে পারেন, তাহলে কি হবে, ওই অনলাইনে আপনি সপ্তাহে 2 দিন কাজ করলে বা ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলেও আপনার যে ইনকাম হবে সেটা মার্কেটে যে বেতন পাবেন তার 2 গুণ 3 গুণ হবে। এটা কি ভালো না খারাপ? ভালো স্যার। কিন্তু সেটা আমাদের দেশের ছেলেবেলা দেখবেন কি আছে, ওই ঘুরবে গাড়বে আর এই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তাই না? জি স্যার। বাইরের কান্ট্রিতে কি ছেলেবেলারা ঘুরে না, খেলে না, দেশ বিদেশ ঘুরে নিজের টাকা দিয়ে ইনকাম করতেছে, দেশ বিদেশ ঘুরতেছে। আর আমরা কি করতেছি, মা বাবার টাকা নিয়ে চলতেছি। তাহলে আমাদের স্বাবলম্বী হওয়ার যে রাস্তাটা, এটা শুরু হয় 25-এর পরে। আর বাইরের কান্ট্রি গুলোতে শুরু হয় 14 বছর 15 বছর 16 বছর স্কুল লেভেল থেকে, হাই স্কুল লেভেল থেকে। না, আমরা তো ওদের থেকে এখানেই 15 বছর পিছিয়ে আছি। জি স্যার।
এই জায়গাটাই আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে আমরা এই 15-16 বছরের পর থেকেই স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে তৈরি করতে পারি, তাহলে তার রাইট স্যার। জীবনটা অনেক দূর আগে যাবে। জি স্যার। তো কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা দরকার। সেগুলা আপনারা আমাদের ওই যে এই যেমন একাডেমির যে ফেসবুক পেজ আছে সেখানে কানেক্টেড থাকেন, সেখানে আমরা এগুলো আস্তে আস্তে, আর আমরা আমাদের এই যেমন একাডেমির একটা ওয়েবসাইটও ডেভেলপ করছি। আমরা এই সপ্তাহ খানেকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে আমরা এটা লঞ্চ করব। করলে আপনাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু কানেক্টেড থাকবেন, তাহলে হবে কি আপডেট থাকতে পারবেন। আপনি নিজেই আরো 10 জন 20 জনকে চাকরি দিতে পারবেন যদি আপনি এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো ট্রেনিং গুলো নেন, ঠিক আছে, গোছা ইয়ে করেন। আমাদের এখানে হচ্ছে কি দেশে আছে ফ্রিল্যান্সিং কিছু করে, এটা এককভাবে করে। তো এককভাবে করলে যেটা হয়, আপনার যে নলেজ আছে সেটা দিয়ে আপনি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, কোনো জায়গায় দেখা গেল যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেখানে একটা জটিলতা আসছে, আপনি এখানে সঠিকভাবে সার্ভিসটা দিতে পারেন নাই, তাহলে ক্লায়েন্ট আপনার জন্য নেগেটিভ রিকমেন্ড করবে, এতে আপনার পরবর্তীতে ক্লায়েন্ট থাকে না। আমাদের এখানে কি হয়, ক্লায়েন্ট পায়, পাওয়ার পর আবার এটা কন্টিনিউ করে না, বাদ হয়ে যায়। তাহলে আপনি যদি একটা অর্গানাইজেশনের আন্ডারে থাকতেন তাহলে কি হইতো, তাহলে যারা এরকম এক্সপিরিয়েন্স আছে তাদের আন্ডারে থাকতেন, তাহলে কি হইতো, আপনি আপনার মতো করে কাজ করলেন, তারা আপনাকে সাপোর্টটা দিল, আপনি বেনিফিট হলেন, তাদেরকেও আপনি মনে করেন আমরা কাজটা পাইলাম, আমরা কি করলাম, আপনাদেরকে কাজটা শেয়ার করলাম, জি স্যার। আপনার আপনার আওয়ারলি ফি আপনাকে দিয়ে দিলাম, আমি আমার আওয়ারলি ফিটা নিয়ে নিলাম। এতে কি হবে, আপনি যে এটা প্ল্যান হইতে কাজ করা বা যে জিনিসটা নলেজটা আপনার নাই, সেই নলেজটা আমি আপনাকে দিব, আমার টিম দিবে, কিন্তু আপনি এককভাবে চললে কি আপনার ওইটা থাকবে স্যার? না স্যার। আমাদের সেরকম অনেক ফ্রিল্যান্সার আছে এককভাবে করে, হ্যাঁ, দেখবেন যে অনেক দিন খুব ভালো করছে, হঠাৎ করে এরপরে আর ব্যবসা ইনকাম নাই। কেন নাই? কারণ সে যেইভাবে সার্ভিসটা দিত এতে ক্লায়েন্ট আর সন্তুষ্ট না। না। এইটা যদি এমন হয় যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের একটা লেয়ার যোগ হইলো এবং তার আন্ডারে আপনার মতো এরকম 100 হাজার হাজার লোক কাজ করে, তাহলে সেক্ষেত্রে এটা কি বড় একটা অর্গানাইজেশনের মতো কাজ করে, সেই ক্ষেত্রে কাজের পারফরমেন্সটা ভালো হয় এবং লং রানে কন্টিনিউ করে, আপনার ওই কাজ পাবেন না না পাবেন এটা টেনশন করতে হয় না। ক্লিয়ার? এটা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা যায়, যেটা আমাদের দেশে নাই। এটা শ্রীলঙ্কায়, ইন্ডিয়ায়, ফিলিপাইনে, পাকিস্তানে, এইসব দেশে অনেক বেশি। আমরা ওইটার তুলনায় একদম মানে পার্সেন্টেজও পড়ি না। স্যার কারণ আপনি এখন কি জিরো ও ফেসবুকের কোর্সটা করানোর পরে কিরকম কাজের ব্যবস্থা করবেন? আমরা যেটা করব, আপনাকে ইকুইপ করব, ইকুইপ করার পর যদি আপনি তৈরি হন, আপনার কাজের উপর আমাদের কনফিডেন্স থাকে, তাহলে আমরা যেই কাজ করব সেই কাজের টিমে আপনাকে নিয়ে নিব। আপনাকে আপনার যেই রিমিউনারেশন দেওয়া দরকার সেটা আপনাকে আমরা দিব, আপনি আমাদের টিমের আন্ডারে হয়ে কাজ করবেন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। স্যার এই কোর্সটা কবে থেকে শুরু হতে পারে? জিরো এইটা তো কোর্স। গত বছর থেকে প্ল্যান করতেছি, কিন্তু এটার ফিল্ডটা এখনো তৈরি হয় নাই ওইভাবে, আমাদের দেশের মানুষের মধ্যে মন মানসিকতা ভাবে কি তৈরি হয় নাই। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ঈদের পরে, ঈদের পরে আমরা যেটা করতে পারি, আস্তে আস্তে কুইক বুক ওই এগুলাতে আমরা চলে যাব, আমরা আস্তে আস্তে সাবজেক্ট ভিত্তিক ট্রেনিং আস্তে আস্তে কমাই ফেলবো। তো আমরা ওই অ্যাডভান্স লেভেলের ট্রেনিং গুলোতে চলে যাব। স্যার আপনাদের এই কোর্সটাতে কিরকম খরচ হতে পারে? ওইটার খরচটা আমরা এখন, কারণ ওটাতে একটু সময় বেশি লাগে, প্লাস লং টাইম ধরে সাপোর্ট দিতে হয়। আপনাকে ট্রেনিং দিতে যা লাগলো, ট্রেনিং এর পরবর্তী সাপোর্টটা আবার বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি কাজ করতে গেলে আপনি ট্রেনিং নিলেন, একটার এমবিবিএস এর পাস করার সময় তার কি হয়, 1 বছর ইন্টার্নি করতে হয়, রাইট? জি স্যার। জি স্যার। আপনারও এরকম ট্রেনিংটা নেওয়ার পরে আপনাকে আরেকজনের আন্ডারে কাজ কাজ করতে করতে হয়েছে। হবে, কারণ নইলে আপনি জায়গায় জায়গায় নানান ধরনের প্রবলেম পড়বেন। তো আপনাকে ট্রেনিং এর পরে এই লম্বা সময় ধরে আপনার সাপোর্ট দিবে কে, তাই না? জি স্যার। আর যদি ওই সাপোর্টটা আপনি নিতে না পারেন, তাহলে তো আপনার ক্লায়েন্টের কাজটা হবে না, ক্লায়েন্ট ঠিক মতো স্যাটিসফাইড হবে না, তাহলে ক্লায়েন্ট থাকবে না। ক্লায়েন্ট পাওয়াটা যেমন কঠিন, ক্লায়েন্ট চলে ধরে গেলে আরো রাখাটাও বেশি। কঠিন স্যার। আবার চলে যদি যায় সেটা আপনার জন্য নতুন ব্যর্থতা ক্লায়েন্ট স্যার। পাওয়ার ক্ষেত্রে কঠিন হবে, কারণ সেক্ষেত্রে ওই ক্লায়েন্ট আপনাকে ভালো ফিডব্যাক দিবে না। কথা কি বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার।
এই জন্য আপনার ডাইভার্সিফাইড ক্যাপাসিটি থাকতে হবে, দেখবেন যে আপনার মার্কেটে ভ্যালু অনেক বেশি থাকবে, হাই হাই হয়ে যাবে স্যার। অনেক হাই হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন না আমি তো কোন রকম কেরানির মতো চাকরি করব, তাহলে তার কিছু বলার নাই, তাই না? স্যার আর কেরানি হইতে রাজি নাই স্যার। আর যেভাবে এখন মনে করেন এআই বা ডিজিটালাইজেশন আসছে, আপনার এই কেরানির এখন আর ভ্যালু সামনে নাই থাকবে স্যার। না। তাহলে এই জন্য আপনাকে কি করতে হবে, যেমন আপনাকে ডাটা অ্যানালাইসিস শিখতে হবে, আপনাকে পাওয়ার বিআই, হ্যাঁ, এগুলা শিখতে হবে। মানে আপনি যদি ওই অ্যাডভান্স নলেজ গুলো না নেন, তাহলে আপনার মার্কেটের ভ্যালু তো অনেক কমে যাবে স্যার। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, আপনাদের দেখেন ওই কাস্টমস এর মেটেরিয়ালসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। জি স্যার। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো, সবাই দোয়া জি করবেন, স্যার। জি ভালো স্যার, থাকবেন। দোয়া চাই আর স্যার, দোয়া চাই স্যার। স্যার আমি স্যার আপনার সাথে দেখা করতে আসবো স্যার। আর সবাই যার যার না থাকলে আপনি ওই পথভ্রষ্ট হয়ে যাবেন, একবার ডাইনে চলে যাবেন, একবার বামে চলে যাবেন, আবার লাইনে আসতে সময় লাগবে। জি স্যার। মেন্টর থাকলে এবং মেন্টরের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, তাহলে আপনি বেশি দূরে চলে যাওয়ার সুযোগ নাই। কথা কি জি বুঝতে স্যার। পারছি? জি স্যার। জি স্যার। এই যে বাইরের স্যার কান্ট্রি গুলোতে যে পড়াশোনা হয়, ইয়ে হয়, আবার যারা এসএসসি পড়ে বা অন্য সব ইয়েতে পড়তেছে, তাদের কি করতে হয়, ওই তাদেরকে কোনো একজন এরকম প্রফেশনাল আন্ডারে মেন্টরশিপ নিয়ে পড়াশোনা করতে হয়। স্যার আল্লাহ রহমতে স্যার আপনি আমাদের স্যার ঠিক মেন্টর আছে, স্যার, আল্লাহ রহমতে স্যার। এই মেন্টর আপনার কাজটা, আপনার লাইফটা দিক নির্দেশনা দিয়ে অনেক সহজ করে দিবে। ইনশাল্লাহ। জি স্যার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।